জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ওরা দেশটা গিলে খেয়েছে, কথা শুনে নাই, এখন দল চালাক। ফাঁস হলো আওয়ামী লীগ ধ্বংসের চাঞ্চল্যকর তথ্য। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশিদের জীবনের বিনিময়ে ইলিশ চেয়েছে ভারত, সীমান্তে বেপরোয়া বিএসএফ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার শেখ হাসিনাকে নিয়ে চরম বিপাকে পড়েছে মোদী সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্যটি জানা গেছে। বিস্তারিত প্রতিবেদন থাকছে সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। সেই ২০০৮ সাল থেকে টানা ১৫.৫ বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সবশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় এলেও ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে দলটির। এরপর থেকেই দেশে ও বাইরে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সহ নেতারা। ৭৫ বছর রাজনীতিতে থাকা দলের এমন করুণ পরিণতির জন্য মুষ্টিমেয় নেতাদের দুষছেন শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, এত বছর ক্ষমতায় থেকেও সংগঠনকে শক্তিশালী না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন এই নেতারা। ক্ষমতা তাদের কাছে কুক্ষিগত থাকায় মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতাকর্মীদের। মুষ্টিমেয় নেতার কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা। তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন, ওরা দেশটা গিলে খাইছে, আমাদের কথা শুনে নাই, আমার সঙ্গে কারো যোগাযোগ নাই, এখন রাজনীতিতে নাই, দেখি তারা কি করে। যারা আছে তারা দল চালাক। যাদের দিকে অভিযোগের তীর তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ কেউ পরে স্থলপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন, কেউ কেউ আকাশপথেও বিদেশ যেতে সক্ষম হয়েছেন, কেউ পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, বাকিরা এখনও দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন। এই অভ্যুত্থানের পরে তো অবশ্যই আগেও বেশ কঠিন সময় পার করতে হচ্ছে আওয়ামী লীগকে। দুঃসময়ে কাউকে পাশে পায়নি না এবং এখনও পাচ্ছে না দেশের সবথেকে পুরনো রাজনৈতিক দলটি। এর জন্য মূলত দুর্নীতিবাজ আর দুর্বৃত্তপরায়ণ নেতাদের দুষছেন অনেক কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন টানা ক্ষমতায় থাকা দলটি ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করেনি, বরং ব্যবসায়ীমুখী প্রবণতা দেখা গেছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে প্রতিটি জাতীয় নির্বাচনের ৬০% বেশি সংসদ সদস্যের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ। যেখানেই টাকাওয়ালা সেখানে দেয়া হয়েছে মনোনয়ন। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়েও মনোনয়ন বাণিজ্য হয়েছে। আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রাও ভাগিয়ে নিতেন উপজেলা বা ইউনিয়নের চেয়ারম্যানের মনোনয়ন। সব জায়গায় আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল। আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার বরাতে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। দলটির এক নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় কমিটি ছিল। কমিটিকে এক সাইডে রেখে সবকিছুর নিয়ন্ত্রণ ছিল কয়েকজনের হাতে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারাই আওয়ামী লীগকে পরিচালনা করেছে। অনেক বিষয়ে তারা জানতেন, কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানতেন না। এরা দলের হাইকমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিত না। সে কারণে আজকে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ছিল ৮১ সদস্য বিশিষ্ট, কিন্তু এখানে কয়জন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন? এমনও আছে যাদের দেশের মানুষ চেনে না। প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো দলে কেন অপরিচিত বা অরাজনৈতিক ব্যক্তিকে ফেরাতে হবে? তারা কি দলের দুর্দিনে থাকবে? এখন দেখেন তারা কিন্তু নেই। আমরা দলের থাকলেও দলের মধুটা কিন্তু ওনারাই খেয়েছেন। সরকার পরিচালনা থেকে শুরু করে সবকিছুতেই তারা সামনের সারির লোক। প্রতিটি ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের একটি উপদেষ্টা মণ্ডলীর কমিটি রয়েছে, সেখানে অনেক অভিজ্ঞ নেতারা ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকজন প্রকৌশলীকে নিয়ে বিশাল এক চক্র গড়ে তুলেছিল সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এ চক্রের মাধ্যমে তিনি লুট করেছেন কয়েকশো কোটি টাকা।
অভিযোগ উঠেছে চক্রটির সদস্যরা নিয়োগ, পরীক্ষায় জালিয়াতি থেকে শুরু করে প্রকল্পের টাকা লুটপাট, ভুয়া বিল ভাউচার তৈরি, দরপত্র জালিয়াতি করে আত্মসাৎ করতেন মোটা অঙ্কের অর্থ। এই চক্রের নেতৃত্বে ছিলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহানউদ্দিন, তত্ত্বাবধায়ক কৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল সহ আরও বেশ কয়েকজন। জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তদের নানাভাবে অনিয়ম করার সুযোগ তৈরি করে দিতেন সাবেক মেয়র ফজলে নূর তাপস। এ প্রক্রিয়ায় লুটে নেওয়া হয়েছে কর্পোরেশনের কয়েকশো কোটি টাকা। এর মধ্যে যারা বেশি এগিয়ে থাকতেন তাদের করা হতো পুরস্কৃত। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, সম্প্রতি ডিএসসিসির নানা বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। এতে সংস্থাটির বেশ কয়েকজন প্রকৌশলীর অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে ছাত্র জনতা হত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দের দাবি উঠেছে। সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি টেনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা কূটনৈতিক চ্যানেলে কাজ করি। কোনো মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয়। ঠাকুরগাঁও সীমান্তে গত 4 সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে খুন হয় বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিং। এখনও শুকায়নি 14 বছর বয়সী স্বর্ণা দাসের রক্তের দাগ। অথচ পূজা উপলক্ষে ইলিশ পাঠানোর আবদার জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান। হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত এক খবরে জানা গেছে এমন তথ্য। পদ্মার ইলিশের জন্য সারা বছর মুখিয়ে থাকেন কলকাতার মানুষ। ভারতের আশীর্বাদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর উপহার হিসেবে ভারতে পাঠাতেন ইলিশের চালান। তবে দায়িত্ব নেয়ার পরপরই ইলিশ রপ্তানি না করার কথা জানিয়েছিল বাংলাদেশ সরকার। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত আনুমানিক 11টায় র্যাব 3-এর একটি টিম তাকে গ্রেপ্তার দেখিয়ে র্যাব কার্যালয়ে হেফাজতে নিয়ে যায়। র্যাবের একটি টিম তাকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক প্রধানমন্ত্রীকে ওই হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন দৈনিক মানবজমিনকে তথ্য জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা 50 তাকে গ্রেফতার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।